প্রিয় দর্শক, সৃষ্টির শুরু হতে যেদিন পৃথিবীতে প্রাণের সঞ্চার শুরু হয়েছে সেদিন থেকে শুরু হয়েছে তাদের বৈচিত্র্যময়তার। পুরো পৃথিবীব্যাপী নানা জাতের নানা প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আছে যাদের সঠিক সংখ্যা জানাও মানুষের পক্ষে অসম্ভব। বেঁচে থাকার জন্য এ সকল উদ্ভিদ ও প্রাণী খাবারের ওপর নির্ভরশীল। কিন্তু সব প্রাণী পুষ্টির জন্য একই প্রকার খাবারের ওপর নির্ভর করে না। খাবারের ভিত্তিতে প্রাণী জগৎকে ৩ ভাগে ভাগ করা যায়। ১. তৃণভোজী, যারা পুষ্টির জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল। ২. মাংসাশী, যারা পুষ্টির জন্য প্রাণীর ওপর নির্ভরশীল। এবং ৩. সর্বভোগ, যারা উভয় প্রকার খাদ্যই ভক্ষণ করে। প্রায় সকল উদ্ভিদেরই পুষ্টি গ্রহণ পদ্ধতি একই রকম হয়ে থাকে, অর্থাৎ এরা মাটিস্থ পানি ও খনিজ লবণ এবং বায়ুর কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগিয়ে খাবার প্রস্তুত করে। কিন্তু কেমন হবে যদি কোনো উদ্ভিদ পুষ্টির জন্য প্রাণীর ওপর নির্ভরশীল হয়, অর্থাৎ সহজে বলতে গেলে প্রাণীদের ভক্ষণ করে? কথাটা অবাস্তব মনে হলেও পৃথিবীতে এমন উদ্ভিদ আছে যাদের মাংসাশী উদ্ভিদ বলে, এবং এদের মধ্যে ভেনাস ফ্লাইট্র্যাপ একটি অন্যতম উদ্ভিদ। চলুন আজকে এ চিনতে ও জানতে চ্যানেলের এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই অদ্ভুত উদ্ভিদ সম্পর্কে। প্রিয় দর্শক, ভেনাস ফ্লাইট্র্যাপ মূলত দ্বিবীজপত্রী উদ্ভিদ হলেও কিছু কিছু প্রজাতি একবীজপত্রী হয়ে থাকে। বর্তমানে পৃথিবীতে এদের 6টি বর্গের 9টি গোত্রের মোট 595টি প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। সাধারণ উদ্ভিদ হতে ভিন্ন কিছু শরীরতত্ত্ব এবং বৈশিষ্ট্যময় অভিযোজনিক ক্ষমতার জন্য চার্লস রবার্ট ডারউইন তার ইনসেক্টিভোরাস প্ল্যান্টস নামক রচনায় একে পৃথিবীর সবথেকে অদ্ভুত উদ্ভিদ হিসাবে বর্ণনা করেছেন। যদিও তিনি এর অদ্ভুত খাদ্যগ্রহণ পদ্ধতি সম্পর্কে জানতেন, কিন্তু কোনো সঠিক ব্যাখ্যা তিনি দিতে পারেননি। এদের পাতা মূলত 2 অংশে বিভক্ত। 1. শালক সংশ্লেষণে সক্ষম চ্যাপ্টা হৃৎপিণ্ড সদৃশ অংশ, এবং 2. দুটি চ্যাপ্টা লোব, যারা পাতার মধ্যশিরা বরাবর একসঙ্গে যুক্ত থাকে। বলা যায় লোব সদৃশ 2টি পাতা একসাথে মিলে একটি পূর্ণাঙ্গ পাতা তৈরি করে। লোবের ভেতরের পৃষ্ঠে অ্যান্থোসায়ানিন নামক পিগমেন্ট থাকে, ফলে তা লাল বর্ণ ধারণ করে এবং এই পৃষ্ঠ মিউসিলেস নিঃসরণ করে। লোব দুটির মাঝে একটি ভাঁজ থাকে এবং এদের কিনারা জুড়ে থাকে ট্রিগার নামক কিছু সংবেদনশীল পাতা সদৃশ অংশ। এই ট্রিগার পাতার ফাঁদে আটকা পড়া শিকারকে পালিয়ে যেতে প্রতিরোধ করে। দর্শক, এদের প্রজনন পদ্ধতিও অন্যান্য উদ্ভিদ থেকে ভিন্ন। গ্যামেট এবং স্পোর উভয় পদ্ধতিতে ফ্লাইট্র্যাপের বংশবৃদ্ধি হয়ে থাকে। একটি প্রাপ্তবয়স্ক উদ্ভিদ পাতা হতে বেশ কিছুটা উপরে লম্বা ডাটাযুক্ত ফুল ধারণ করে, কারণ এর ফলে পরাগায়নরত পতঙ্গগুলো পাতার ফাঁদে আটকে পড়ে না। ফুল হতে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বীজ পাওয়া যায়। পরবর্তীতে এই বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। এই উদ্ভিদের রাইজোম হতেও নতুন উদ্ভিদ পাওয়া যায়। সাধারণত এদের পাতার সংখ্যা 4টি থেকে সর্বোচ্চ 60টির মতো হয়ে থাকে। যখন এর পাতার সংখ্যা বেড়ে যায় তখন মূল উদ্ভিদ হতে বিভক্ত হয়ে আরেকটি উদ্ভিদের সৃষ্টি হয়। আবার পাতাকে মাটিতে ফেলে রাখলেও এর কিনারা হতে নতুন উদ্ভিদ জন্ম নিতে পারে। প্রিয় দর্শক, এই উদ্ভিদটির খাদ্য প্রক্রিয়ার কারণেই এটি এত আলোচিত। অন্যান্য উদ্ভিদের মতোই ফ্লাইট্র্যাপ মাটি থেকে পানি ও খনিজ লবণ অর্থাৎ পুষ্টি এবং বায়ু থেকে প্রয়োজনীয় গ্যাসীয় উপাদান সংগ্রহ করে। কিন্তু বাস্তবে এই পুষ্টি এই উদ্ভিদের জন্য অপ্রতুল এবং এরা মাটি ও বায়ু থেকে খুব কম পরিমাণ পুষ্টি সংগ্রহ করে থাকে, কারণ এরা পুষ্টির জন্য বিভিন্ন প্রকার পতঙ্গের ওপর নির্ভরশীল, অর্থাৎ এরা প্রাণীজ পুষ্টির ওপরই নির্ভর করে। ফ্লাইট্র্যাপের খাদ্যগ্রহণ প্রক্রিয়া খুব মজার। পতঙ্গকে আকৃষ্ট করতে এরা এক প্রকার সুগন্ধি রস উৎপাদন করে এবং এই সুগন্ধের প্রলোভনে পতঙ্গ এগিয়ে যায় তার অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে। যখন কোনো বাহ্যিক বস্তু বা প্রাণী একের অধিক ট্রিগার স্পর্শ করে বা একটি ট্রিগারে একাধিকবার স্পর্শ করে, তখন আকস্মিকভাবে লোব দুটি ভাঁজ হয়ে যায় এবং ভেতরে থাকা পতঙ্গ লোবের এই ফাঁদে আটকা পড়ে। ট্রিগার এতই সংবেদনশীল যে স্পর্শ করার প্রায় 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়ের মধ্যেই লোবের এই ফাঁদ বন্ধ হয়ে যায়। কিন্তু উদ্ভিদের পুষ্টি সচেতনতা এখানে বিশেষ ভূমিকা পালন করে, অর্থাৎ যদি পতঙ্গটি খুব ছোট হয় তখন লোব দুটি আস্তে আস্তে বন্ধ হয় যেন পতঙ্গটি বেরিয়ে যেতে পারে। এর কারণ এই যে ক্ষুদ্র পতঙ্গ থেকে খুব কম পরিমাণ পুষ্টি পাওয়া যায়। তবে কোনো পতঙ্গ না হয়ে যদি কোনো জড় পদার্থ এই ফাঁদে প্রবেশ করে তাহলে ফাঁদটি 12 ঘন্টার মধ্যেই আবার খুলে যায়। যখন খাদ্যবস্তু হিসেবে কোনো পতঙ্গ ফাঁদের ভেতর বন্দী হয় তখন লোবের গায়ে অবস্থিত সিলিয়া নামক আঙ্গুল সদৃশ অভিক্ষেপগুলো পতঙ্গকে আটকে রাখে। কয়েক মিনিটের মধ্যেই ফাঁদটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এ সময় ফাঁদটি একটি বায়ুরোধী প্রকোষ্ঠের মতো কাজ করে, যা ব্যাকটেরিয়াকে ভেতরে ঢুকতে দেয় না। কিন্তু যদি পতঙ্গ আকারে বড় হয়ে যায় তখন ফাঁদ সহজে এবং সম্পূর্ণভাবে বন্ধ হতে পারে না, ফলে পতঙ্গটি বেরিয়ে আসতে পারে।
এতে করে ব্যাকটেরিয়া ভেতরে প্রবেশ করে। এই ব্যাকটেরিয়াগুলো শিলাকে আক্রমণ করে এবং পাতাকে পচিয়ে ফেলে। পরিশেষে আক্রান্ত পাতাটি ঝরে যায়। দর্শক, উদ্ভিদ বিজ্ঞানীরা অনেক গবেষণা করেও ফ্লাইট্র্যাপের এরূপ সংবেদনশীলতার কারণ এখনও সঠিকভাবে উদ্ঘাটন করতে পারেনি। কারণ এই উদ্ভিদের কোনো স্নায়ুতন্ত্র নেই কোনো মাংসপেশি বা রগ। তবে বিজ্ঞানীদের ধারণা মতে এক প্রকার তরল চাপের প্রভাবে লোবে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় এবং এই তড়িৎ প্রবাহের কারণে লোব বন্ধ হয়ে যায়। লোবের ট্রিগারগুলো মেকানো সেন্সর হিসাবে কাজ করে, যা যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারে। পতঙ্গের নড়াচড়ার কারণে ট্রিগারে যে চাপের সৃষ্টি হয় তা তড়িৎ শক্তি হিসাবে পাতার মধ্যশিরা বরাবর প্রবাহিত হয়। এর ফলে বিশেষ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রপথে লোবের অভ্যন্তরীণ কোষ থেকে পানি বহিস্থ কোষে প্রবাহিত হয়, যা লোবে রসস্ফীতির সৃষ্টি করে। রসস্ফীতির কারণেই লোবগুলো বন্ধ হয়ে যায়, অর্থাৎ ফাঁদ আটকে যায়। অনেকের কাছে উদ্ভিদে এই তড়িৎ সিগন্যাল তৈরি হওয়া উদ্ভট মনে হতে পারে, কিন্তু মৌলিক পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞানের তত্ত্বমতে সব উদ্ভিদের কোষেই তড়িৎ সিগন্যাল উৎপন্ন হয়। যখন কোষঝিল্লি বিভিন্ন ঘনত্বের আয়নসমূহ পৃথক করে, তখন সেখানে তড়িৎ বিভবের সৃষ্টি হয়। এর ফলে তড়িৎ প্রবাহেরও সৃষ্টি হয়, যা কোষঝিল্লির ভেদ করে বেরিয়ে আসে। কোষঝিল্লির বিশেষ প্রোটিন চ্যানেল এই প্রবাহকে নিয়ন্ত্রণ করে। মূলত কোষঝিল্লির ভেতরে ও বাহিরে নিয়ন্ত্রিত আয়ন প্রবাহকেই বলে তড়িৎ সিগন্যালিং, যা প্রত্যেক উদ্ভিদ ও প্রাণীকোষে ঘটে থাকে। আবার অম্ল বৃদ্ধি তত্ত্ব অনুযায়ী লোবের বহিস্থ কোষ এবং পাতার মধ্যশিরা বরাবর হাইড্রোজেন আয়নের প্রবাহের কারণে এর পিএইচ কমে যায় এবং একই সাথে কোষের অতিরিক্ত উপাদানসমূহ কমে যায়। এর ফলে অভিস্রবণ প্রক্রিয়ায় লোবের সংকোচন ও প্রসারণ সম্ভব হয়। প্রিয় দর্শক, মাংসাশী উদ্ভিদ সারা বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে থাকলেও ফ্লাইট্র্যাপ কেবল আমেরিকার উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার স্যাঁতসেঁতে জলাভূমি অঞ্চলেই পাওয়া যায়। সাধারণত যেসব পরিবেশে নাইট্রোজেন ও ফসফরাসের মাত্রা কম, সেসব পরিবেশে এরা জন্মায়। উল্লেখ্য, নাইট্রোজেন এবং ফসফরাস উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধারণা করা হয় এ কারণে ফ্লাইট্র্যাপ বিকল্প পুষ্টির উৎস হিসেবে প্রাণীর প্রতি নির্ভর করে। অবশ্য একে সফলতার সাথে পৃথিবীর অন্যান্য প্রান্তে জন্মানো গেছে। ভ্রমণকারীরা ভালো লাগার কারণে এই উদ্ভিদগুলো অতিরিক্ত মাত্রায় সংগ্রহ করে, যা আজ তার বিলুপ্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে গ্রিন হাউসের ভেতর এই উদ্ভিদের চাষ করা হয়। মে-জুন মাসে সাদা রঙের ফুল ফোটে। এর ছোট কালো বীজগুলো পানি ও পাখির মাধ্যমে এদের বীজ দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। উপযুক্ত পরিবেশে 30 বছর পর্যন্ত বাঁচতে পারে। আপনারা জানলে অবাক হবেন যে ভেনাস ফ্লাইট্র্যাপের নির্যাস বাজারে আয়ুর্বেদিক ঔষধ হিসাবে পাওয়া যায়, যা কার্নিভরা নামক একটি পেটেন্টকৃত ঔষধের মূল উপাদান। আমেরিকান ক্যান্সার সোসাইটির মতে মানুষের বিভিন্ন রোগ যেমন এইচআইভি, ক্রোন রোগ এবং চর্ম ক্যান্সারের চিকিৎসায় বিকল্প ঔষধ হিসাবে ফ্লাইট্র্যাপের নির্যাস কার্যকরী হবে। প্রিয় দর্শক, স্বাভাবিকভাবে মাংসাশী উদ্ভিদের কথা শুনলে অনেকে অবাক হয়ে যান, কিন্তু প্রকৃতি যে আসলে রহস্যময় সেটা সবার অজানায় থেকে যায়। বর্তমানে পৃথিবীতে প্রায় 500 প্রজাতির মাংসাশী উদ্ভিদ আছে, যাদের খাদ্য তালিকায় ক্ষুদ্র পতঙ্গ থেকে বৃহৎ মাকড়সা পর্যন্ত তালিকাবদ্ধ। তবে মানুষের অতিরিক্ত কৌতূহলজনিত কারণে এই সকল বিচিত্র উদ্ভিদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এমন ভিন্নধর্মী আরও ভিডিও পেতে চিনতে ও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ।